কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে জোকাতে নিয়ে গেল, এই পুরো ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? দেখো, ব্যাপারটা হচ্ছে এটা। আমি যখন বারবার বলেছি এই ব্যাপারগুলো, যে এই তদন্ত থেকে এই দুষ্কৃতিকারীরা, এই দুর্নীতিপরায়ণ মানুষগুলো বাঁচবে না। তোমরা, আমি তোমাকেও বলছি, তুমিও হয়তো আমার উপর ভরসা রাখোনি। আমার একটা বিশ্বাস ছিল পদ্ধতি, প্রক্রিয়া। আমার বিশ্বাস ছিল মহামান্য কলকাতা আদালত, তার মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সিনহা, কাদের নাম, কত নাম বলবো, এবং এই যে আইনজীবীরা, বিকাশ বাবু, সব্যসাচী বাবু, ফিরদৌস শামীম সাহেব, তরুণ জ্যোতি তেওয়ারি, কত বিক্রম বাবু, এদের যে লড়াই, সেই লড়াইটা একটা কালমিনেশন হবেই হবে। এবং ইডি সিবিআই এর দক্ষতাতে আমার কোনো ডাউট ছিল না। এটা ভারতবর্ষে ঘটনা, যেটা যে ইডি সিবিআই কখনো কখনো কোনো কোনো ভাবে ইনফ্লুয়েন্স হয়ে যায় রাজনৈতিক বা শাসক দলের। তার জন্য কিন্তু সিবিআই কে তোতা পাখি বলা হয়েছিল, খাঁচায় বাঁধা তোতা পাখি, এবং 2013-তে ইউপিএ গভর্নমেন্টের সময়। তো সেটা সত্ত্বেও এখনো অব্দি ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু আদালতে ভরসা করে। তার জন্য দেখবে যে যখন তোমার কোনো কারোর সঙ্গে লড়াই হচ্ছে, বা কোনো তোমাকে কেউ অত্যাচার করছে বা শোষিত হচ্ছে, সে তোমার থেকে শক্তিতে বেশি, তুমি একটা কথা বলো, আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। আদালতে দেখা হবে, কারণ আদালতের উপর ভরসাটা রয়েছে। সেই ভরসাটা আমারও রয়েছে। এবং যে সমস্ত বিচারপতিদের আমরা দেখছি কলকাতা আদালতে, হাইকোর্টের আদালতে, আনবিলিভেবল। এবং তারা আছেন বলেই বাংলা হয়তো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। তো তারই একটা ফল। ইডি সিবিআই এর দক্ষতাতে আমার কোনো দিন আগেও কোনো সন্দেহ ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না। কিন্তু তার সঙ্গে আদালত জুড়ে গিয়েছে, মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। এরা সামলাতে পারবে না। এই ভয়েস স্যাম্পল টেস্ট, এটা কতটা এই পুরো তদন্তে গুরুত্বপূর্ণ একটা বিষয়? দেখো, প্রথমত একটু বুঝিয়ে দিই, ভয়েস স্যাম্পল টেস্ট ব্যাপারটা কিন্তু ইটসেলফ খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ভয়েস স্যাম্পল টেস্ট একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা মানুষের, যেমন তোমার রেটিনা, তোমার পার্টিকুলারলি বুড়ো আঙ্গুলের ছাপ, তোমার ডিএনএ, এগুলো তুমি কিছুই করে নাও, তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি বুড়ো আঙ্গুলটা কেটে ফেলতে পারো, তুমি চোখগুলোকে উপড়ে ফেলতে পারো, কিন্তু রেটিনা ওগুলো যদি থাকে তাহলে রেটিনা ম্যাচ হবে। ডিএনএ তুমি কি করে চেঞ্জ করবে? ভয়েস স্যাম্পল টেস্টও কিন্তু এক্স্যাক্টলি সেরকম। টেকনিক্যালি ইটস সো ওয়েল প্রুভড, এটা এয়ার টাইট ব্যাপার। এখন এখানে কতগুলো ব্যাপার আছে, আমি জানি না এই কালীঘাটের কাকু আর ভদ্র নামের যে অভদ্র লোকটি, ইনি রাজি হবেন কিনা। কারণ ভয়েস স্যাম্পল টেস্টে কিন্তু একে রাজি হতে হবে যে হ্যাঁ, আমি ভয়েস স্যাম্পল টেস্ট দেব। যদি রাজি না হয়, তখন কিন্তু ইডি আবার হাইকোর্টের কাছে অ্যাপিল করবে যে এ রাজি হচ্ছে না। তখন হাইকোর্টের অধিকার হচ্ছে একে হস্টাইল ডিক্লেয়ার করার, হস্টাইল উইটনেস, হস্টাইল অ্যাকিউজ। তখন ইডি অ্যাপ্লাই করতে পারে নার্কো অ্যানালিসিস, তাতেও ওর সম্মতি নেওয়া হবে। তখনও যদি ও মনে করে আবার সেকেন্ড টাইম হস্টাইল হবে, এবং তখন কিন্তু হাইকোর্টের পক্ষে অনেক সুবিধা হবে, বা ইডি সিবিআই পক্ষে অনেক সুবিধা হবে, যে আমরা একে ন্যাচারাল জাস্টিসের জন্য আমরা সুযোগ দিয়েছিলাম আত্মপক্ষ সমর্থনের, এ আমাদের সাহায্য করছে না, তখন এক্সপার্টি ডিসিশন হবে। আর যদি ভয়েস স্যাম্পল টেস্ট দেয়, তাহলে কফিনের শেষ পেরেক, অতি প্রভাবশালীর ঘাড়ে হাত দিয়ে জেলে ঢোকাবে ইডি সিবিআই। এবং তার সম্ভাবনা কতটা মনে হচ্ছে, মানে দুর্নীতি তদন্ত এক্স্যাক্টলি কোন জায়গায় আছে বলে আপনার মনে হয়? এবং এটা একটা বিরাট প্রসেস। সেই প্রসেসে আমি বলেছিলাম গত 1.5-2 বছর ধরে শয়ে শয়ে মানুষের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, সাক্ষ্য নেওয়া হয়েছে, ডকুমেন্ট কালেক্ট হয়েছে, সেই বিদেশিনীদের থেকে শুরু করে ভারতবর্ষের স্বদেশী অনেক লোকের সাক্ষ্য নেওয়া হয়েছে, শয়ে শয়ে লোকের। এবং এটা ভাবার কোনো কারণ নেই যে যদি শুধু কণ্ঠস্বরের নমুনার ওপর পুরো আদালতের বা ইডি সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নির্ভর করছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরে নাও এটা 10%, বাকি 90% ইডির কাছে, সিবিআই কাছে রয়েছে। এটা হয়ে গেলে 100% হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ইডি সিবিআই ওরা কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছে না। কারণ যারা অভিযুক্ত, তাদের কাছে টাকার অভাব নেই। এই তোমার আমার ঘরের ছেলে মেয়েদের স্বপ্ন বিক্রি করে টাকা, ভারতবর্ষের রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার টাকা, নিরীহ গরুগুলোকে বিক্রি করে বাংলাদেশে তার টাকা, আর না জানি কি কি টাকা পেয়েছে।
সেই টাকাগুলো তার এখানে ব্যবহার করবে, যার জন্য একই সঙ্গে ওই মানে অ্যাসেট প্রপার্টি অ্যাটাচমেন্টের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তো 7.5 কোটি টাকা দেখছো, দেখো এই অঙ্কটা কোথায় পৌঁছায়। আমার হিসাব মতো 200-250 কোটি টাকা তো অ্যাটাচ হবেই, এবং এদের ফুটপাতে নেমে আসতে হবে। দেখা যাবে তখন ফুটপাতে নেমে কতটা লড়তে পারে, এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের কোটি কোটি টাকা খরচা করে কি করে ওরা লড়াই করবে। ইডি আটঘাট বেড়েই লড়ছে। আদালতেও ইডি বলেছে যে 7.5 কোটি টাকা সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। এক্স্যাক্টলি কেন করা হয় এবং কতটা গুরুত্বপূর্ণ এই পুরো প্রক্রিয়া, এই অ্যাটাচমেন্ট প্রক্রিয়াটা? দেখো, এই প্রক্রিয়াটায় এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে একটা জিনিস ভাবতে হবে যে এটা কিন্তু সরাসরি এভিডেন্স পাওয়াটা খুব মুশকিল হয়। কারণ যারা 100 কোটি টাকা চুরি করে, 1000 কোটি টাকা চুরি করে, তারা ক্ষমতাশালী। সেই ক্ষমতাশালী লোকগুলো কিন্তু চুরি করার পর তারা সমস্ত তথ্য প্রমাণ লোপ করে দেয়, সাক্ষী সাবুত সব লোপ করে দেয়, এবং এই টাকাগুলো তো আর কেউ বাড়িতে রাখে না। পার্থ চ্যাটার্জির মতো ইডিয়েট কজন হবে? ইডিকে এগুলো খুঁজে বার করতে হয়। এই যে প্রসেসটা কিন্তু খুব টাফ প্রসেস, সেই টাফ প্রসেসের মধ্যে দিয়ে যখন যাওয়া হয়, খুব সিস্টেমেটিক ওয়েতে যাওয়া হয়। তো সেখানে কিছু কিছু এভিডেন্স উইটনেস খুব ক্রিটিক্যাল হয়ে যায়, কিন্তু প্রত্যেক কটা উইটনেসের সঙ্গে সঙ্গে ওরা কিন্তু মোটামুটি প্ল্যান B, C, 3, যেগুলোকে আমরা কন্টিনজেন্সি প্ল্যান বলি, সেগুলোও করে এবং সাক্ষী সাবুত তৈরি করে রাখে। তো সোজা এই ভয়েস স্যাম্পল টেস্ট ইম্পর্টেন্ট। নাও এখানে একটা বিরাট বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই অ্যাটাচমেন্ট। অনেকে আমি শুনছি কাল থেকে বিভিন্ন মিডিয়াতে বাংলায় যে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত শব্দটা হচ্ছে কনফিসকেটেড, এখানে হচ্ছে প্রভিশনাল অ্যাটাচমেন্ট। যদি খুব ভুল না হয় বাংলায় বলবে সাময়িক সংযুক্তিকরণ। প্রভিশনাল অ্যাটাচমেন্ট কি হয়? ধরো আমার বিরুদ্ধে একটা বড় কেস চলছে ইডির, সেখানে ওরা খুঁজে পেলো আমার 200 কোটি টাকার প্রপার্টি। এবার এই 200 কোটি টাকার প্রপার্টির সঙ্গে কিন্তু আমি কোনো হিসাব দিতে পারছি না। আমার যা অকাত, আমি অত হায়ার সেকেন্ডারি ফেল, আমি জালি ডিগ্রি নিয়ে MBA করেছি, আমার একটা ছোটখাটো একটা হার্ডওয়্যারের মতো দোকান রয়েছে, তার থেকে তো আমি 400 কোটি টাকা বানাতে পারি না। এবার এই 400 কোটি টাকা প্রপার্টি যখন সন্ধান পাওয়া যায়, তখন PMLA অ্যাক্টে সেকশন 7 এবং সেকশন 5 দুটোতে খুব ক্লিয়ার কাট বলা আছে, ইডির যে IO ইনভেস্টিগেটিং অফিসার, সে আদালতকে জানাবে, এবং সেখানে একটা ওই আমাদের CRPC 174ও আদালতকে জানায়, একটা লিখিত দেবে বয়ান। সেখানে তারা লিখতে হবে যে এই লোকটির এই সম্পত্তিগুলো এটা প্রসিডিংস অফ ক্রাইম, বা যেটা অন্যায় অপরাধ তার একটা অংশ, অপরাধ করে এই টাকাটা রোজগার করেছে, এবং এই টাকাটা আমাদের সন্দেহ আছে হয় সে সরিয়ে ফেলবে, নালে লুকিয়ে ফেলবে, আর না হলে তদন্তকে প্রভাবিত করবার জন্য এটাকে ব্যবহার করবে। এবং সেখানে PMLA অ্যাক্টে পরিষ্কার দেওয়া আছে ইডিকে সেই অধিকার যে 180 দিনের জন্য ইডি সেটাকে সাময়িক সংযুক্তিকরণ বা অ্যাটাচমেন্ট, প্রভিশনাল অ্যাটাচমেন্ট করে রেখে দেবে। ওই সময়ে ওই 6 মাস কোনোভাবেই তারা কিন্তু ওইখানে না ওই সম্পত্তিতে বসবাস করতে পারবে, না ব্যবহার করতে পারবে, না বিক্রি করতে পারবে, না ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে পারবে, সব ফ্রিজ হয়ে যাবে। এবং তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী আদালতের কাছে আবার অ্যাপিল করে সেটাকে আরো 2 বার 180 দিন করে তারা এক্সটেনশন করতে পারে। মোটামুটি বছর দেড়েক তো আরামসে অ্যাটাচমেন্ট করে রাখবে। এবং যখন অ্যাটাচমেন্ট এই বিলাসবহুল বাড়িগুলো থেকে এরা ফুটপাতে নেমে আসবে, তখন দেখা যাবে কি করে ভারতবর্ষের শ্রেষ্ঠ উকিলদের কোটি কোটি টাকা খরচা করে তারা কেস লড়বে। সবই তো জনগণের টাকা, লুট করা টাকা, সেটাকে অ্যাটাচ করে দেওয়া হয়। এবং মামলার রায় বেরিয়ে গেলে যখন প্রমাণ হয়ে যায় যে এটা চুরির টাকা, অপরাধের টাকা, ওরা জেল তো যাবেই, তার সঙ্গে সেই টাকাটা কনফিসকেট করা হয় বা বাজেয়াপ্ত করে ভারত সরকারের কোষাগারে জমা হয়ে যায়, আবার ভারতবর্ষের নাগরিকদের জন্য সেটা খরচা করার জন্য। আচ্ছা, এবার আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লাইভ স্ট্রিমিং অফ ছিল এবং পুরো তদন্তটাই কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন, পুরো গতি প্রকৃতিটা। এটা কতটা ইম্পর্টেন্ট মনে হয় এই পুরো দুর্নীতি তদন্ত, এবং এটা কেন করতে পারে কোর্ট? দেখো, এটা দুটো ব্যাপার আছে। এক, যখন একটা গুরুত্বপূর্ণ সংবেদনশীল মামলা একটা অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে, সেখানে কিন্তু ইডি, CBI বা আদালত তাদের সে অধিকারও নেই, এবং তারা সেটা করবেও না যে প্রেস কনফারেন্স করে তারা বলবে।
ওই হাফ নেতা যারা, অর্ধশিক্ষিত নেতা, জালি ডিগ্রিওয়ালা নেতা, তারা খুব বড় বড় কথা বলে ফেলবে, কারণ তাদের সামনে যে লোকজন থাকে তারা ক্যাপটিভ অডিয়েন্স। এবং আমি নেতা হয়ে একটা মঞ্চ বানিয়ে ফেললাম, আমার কোটি কোটি টাকা রয়েছে, আমি বাসের উপর নাচলাম, আমি গিয়ে ওখানে বলে দিলাম আমি এই করব, আমি সেই করব। সেটা কিন্তু ইডি, সিবিআই বা আদালত করতে পারে না। এবং তারপরে কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন থাকে, সেগুলো পাবলিকলি কোনো মতেই ডিসকাস করা যায় না। হ্যাঁ, আমাদের এটা ঠিক, আমাদের আইন অধিকার দিয়েছে যে ডিফেন্স লয়ার, বিপক্ষের যে উকিল, সে থাকতে পারে যখন ইন ক্যামেরা ডিসকাশন হচ্ছে, কিন্তু তাকেও একটা ওথ নিতে হয়। সে কোনোভাবেই গিয়ে সেটা বাইরে নিজের মক্কেলকে জানাতে পারবে না যে ইন ক্যামেরা কি ডিসিশন হয়েছে। যদি সেটা জানা যায় তাহলে তার আদালত অবমাননার দায়ে পড়তে হবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় অত্যন্ত সংবেদনশীল কিছু ব্যাপারে ডিসকাশন হয়েছে, সেজন্য ইন ক্যামেরা হয়েছে, বাইরের লোক অ্যালাউ করা হয়নি। সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছেড়ে দাও, কোন রকম অন্য আইনজীবীদেরও ব্যবহার করতে, ভেতরে আসতে দেওয়া হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল ডিসকাশন। একটা বিষয় বারংবার করে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, অমৃতা সিনহার স্বামীরও ভয়েস স্যাম্পল টেস্ট কালেক্ট করার কথা ছিল, সেক্ষেত্রে উনি নিজে নাকচ করেছেন। এই দুটো কোথাও গিয়ে একটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, শাসক দল বিভিন্ন ক্ষেত্রে দাবিও করছে সেটা। দেখো, রাজনৈতিক দল কি দাবি করে, অর্ধশিক্ষিত রাজনৈতিক লোকজনদের কথার আমি জবাব দেই না। আমি কিন্তু তোমাকে আগেই বললাম যে এই ভদ্র নামক যে অভদ্রটি রয়েছে, তিনি যদি বলেন যে আমি ভয়েস স্যাম্পল টেস্ট করব না, তার জন্য যে আইন, মহামান্য বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ডের জন্য তাই আইন, তখন কোর্টে যাবে, সিআইডি কোর্টে গিয়ে বলবে যে আমাদের করছে না, এবং প্রমাণ করতে হবে কোর্টে কেন ভয়েস স্যাম্পল খুব ইম্পর্টেন্ট। সেটা যদি না হয়, যা যা প্রসেস, সেটা সবার জন্য, ভদ্র নামক অভদ্রটির জন্য যেটা আইন যা ব্যবস্থা নিতে পারবে বা যা প্রভিশন রয়েছে, সেটা কিন্তু সবার জন্য রয়েছে, তোমার আমার জন্য রয়েছে, ভারতবর্ষে সবার জন্য রয়েছে। তো এটার মধ্যে দুটোর মধ্যে কোনো যোগসূত্র নেই। পুরো ঘটনাটা এসএসকেএম এর ভূমিকাটা কতটা সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আপনার মনে হয়? অত্যন্ত লজ্জাজনক। সন্দেহের ঊর্ধ্বে ছেড়ে দাও, সন্দেহের মধ্যস্থলে রয়েছে। এবং আমি আগেও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় দাবি করেছি, আবার দাবি করছি তোমার ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মধ্যেও, যে ইমিডিয়েট, দেখো ইডি সিবিআই খুব ফোকাসড এই ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। এরপর আমার মনে হয় ইডি সিবিআই ডেফিনেটলি মুভ করবে কোর্টে, যে এক শ্রেণীর মেডিকেল প্র্যাকটিশনার, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, বিশেষ করে এমএসভিপি ইত্যাদি লোক, ওই এমএসভিপির বিরুদ্ধে কিন্তু ব্যাংশাল কোর্টের যে পিএমএলএ কোর্ট, তার জাজও কিন্তু তার ভার্ডিক্টে খুব একটা প্যারাগ্রাফ লিখেছিল অ্যাবাউট দ্যাট এমএসভিপি এবং তার ইন্টারভেনশন, আনওয়ান্টেড ইন্টারভেনশন করে খুব পরিষ্কার একটা প্যারা রয়েছিল। এবং আমার মনে হয় তারপরে ইডি সিবিআই এর আদালতে যাওয়া উচিত, এবং যেটা 120B 120B যেটা আমরা বারবার বলি যে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, সেই হিসাবে ওই সমস্ত যে মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন বা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন যারা অসাধু, মেরুদণ্ডহীন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কেস রেজিস্টার করা উচিত, এবং ওই কেসে যদি দোষী প্রমাণিত হয় তারা 6 মাসের জেল হবে। এবং সেটা হওয়া উচিত এই জন্য যাতে, কারণ এরপরে যদি সব ঠিকঠাক চলে, এবার কিন্তু ওই বড় বড় যে মাথাগুলো, যে ধেরে দূর বলো, অতি প্রভাবশালী, সেগুলো জেলে ঢোকার পালা। তখন তারা আবার যাকে এটাকে ব্যবহার করতে না পারে এসএসকে, অথবা এই বালু, কৌস্তব ইত্যাদি প্রভৃতি যেগুলো বসে রয়েছে, তারা যাতে ব্যবহার করতে না পারে, একটা এক্সাম্পল, উদাহরণ তৈরি করা দরকার, একটা এক্সাম্পল সেট করা দরকার। আমার বিশ্বাস, আমার দাবি, আমার বিশ্বাস যে ইডি সিবিআই যাবে 120B ওই সমস্ত মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটরদের অভিযুক্ত করার জন্য।